আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন বিজিএমই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ইটিভিকে। জি, বন্ধ কারখানা চালু সহ বেশ কিছু সেক্টরে প্রণোদনা বাবদ 60,000 কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক এবং কম সুদে এই ঋণ যাবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন খাতের উদ্যোক্তাদের কাছে। এই বিষয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে কিনা? আমি প্রথমে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানাতে চাই এই সময় উপযোগী এবং সাহসী উদ্যোগ গ্রহণ করার জন্য, কারণ এটা সত্যি খুব প্রয়োজন ছিল এখন দেশে আমাদের জন্য। এই এত বড় একটা প্যাকেজ আমরা আসলে খুবই খুশি আমাদের বিজনেস কমিউনিটি এবং সরকারের যে একটা প্রোঅ্যাক্টিভ একটা পলিসি, এটা যে আমাদের পক্ষে যাচ্ছে, এটা আমাদের সামগ্রিক আমাদের আরএমজি না, সব ক্ষেত্রেই সব সেক্টরের জন্য কিন্তু এই প্রণোদনাটা দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে আমাদের বিজনেস কমিউনিটি এটাকে পূর্ণ সদ্ব্যবহার করবে এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা একসঙ্গে মিলে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। যে এটা নিঃসন্দেহে আপনার সাথে আমিও সহমত পোষণ করছি, নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ, কিন্তু এটা আসলে আপনিও যেটা বলছেন যে সময় উপযোগী, তো সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে সবচেয়ে বেশি প্রণোদনা দেয়া হয়েছে যে বন্ধ কারখানা চালু করতে। এই শুধুমাত্র এই কারখানাগুলোকে প্রণোদনা দেয়াটাই কি হচ্ছে, এটাই কি শেষ, নাকি এই কারখানাগুলো পরবর্তীতে টিকে থাকাটা চ্যালেঞ্জিং হবে? এমনিতে আমরা আমাদের স্পেশালি যে আরএমজি আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করছি। রফতানি যদি আপনি দেখেন গত এই বছরে আমাদের প্রায় 10 মাসের মধ্যে 2 মাস ছাড়া প্রায় 8 মাসেই আমরা ধারাবাহিকভাবে আমাদের নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে, কমে গেছে এক্সপোর্ট। তবে লাস্ট মান্থে এপ্রিল মাসে আমাদের খুব ভালো একটা প্রবৃদ্ধি আমরা লক্ষ্য করেছি। আমরা আশা করি যে এই ধরনের প্রবৃদ্ধি আগামীতে বজায় থাকবে এবং সরকার যদি এইভাবে পজিটিভ বা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেন, তাহলে আমার মনে হয় আমরা সবাই মিলে সরকার সহ আমরা একটা ভালো একটা পজিটিভ জায়গায় যেতে পারবো আমরা মনে হয়। কারণ এই যে চ্যালেঞ্জ এখন আসছে এবং ফ্যাক্টরিগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এই যে বন্ধ হয়ে যাচ্ছে একটা 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 সিচুয়েশন, আরেকটা হচ্ছে বন্ধ কারখানা, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে গেছে এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। 10 বছর আগে বন্ধ হয়ে গেছে, 5 বছর আগে বন্ধ হয়ে গেছে, 2 বছর 3 বছর বা খুব রিসেন্টলি কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তো আমরা যেটা ফ্যাক্টরি আমাদের একটু ভাগ করতে হবে জিনিসটা কিভাবে। আমরা সরকারকে অলরেডি বলেছি যে আমাদের প্রাথমিক প্রায়োরিটি হচ্ছে যে ফ্যাক্টরিগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে, চলছে ঢিমে তালে, প্রায় বন্ধ হচ্ছে এমন একটা অবস্থা, ওই ফ্যাক্টরিগুলোকে বাঁচানো আমাদের প্রাথমিক টার্গেট। এরপরে হচ্ছে যে ফ্যাক্টরিগুলো আরেকটু কয়দিন আগে 5 বছর আগে বন্ধ হয়েছে ওটাকে আমরা ট্রাই করবো, কিন্তু 10 বছর আগে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে ওটা চালানো আমার মনে হয় মালিক খুঁজে বের করা এবং তাদের মানসিক প্রস্তুতি আছে কিনা এগুলো নিয়ে আমাদের সন্দেহ আছে। এবং আমরা মনে করি যে যারা অনেক দিন পুরনো বন্ধ হয়ে গেছে সেগুলোকে চালু করা অনেক কঠিন হবে আমাদের। তবে প্রাথমিক যে কথাটা বললাম আবার বলি, সেটা হচ্ছে যে ফ্যাক্টরিগুলো এখন চলছে কিন্তু বন্ধ হওয়ার উপক্রম, বন্ধ হয়ে যাবে যে কোনো সময়, সেই ফ্যাক্টরিগুলোকে আমাদের পুনরুজ্জীবন করতে হবে। ওদের ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে, তাদেরকে কিছু ক্যাশ ইনসেন্টিভ দিয়ে, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে তারা যেন চালু থাকতে পারে, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল, বড় কাজ। আর তারপরে আমরা এই কাজ যখন হয়ে যাবে তারপরে আমরা বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নেব। এখন আমরা বিজিএমই থেকে আমরা সরকারকে সর্বরকম সহযোগিতা করছি এই ব্যাপারে। আমরা ফ্যাক্টরিগুলোর লিস্ট দিচ্ছি, কোথায় কোথায় ফ্যাক্টরিগুলো আছে, ফ্যাক্টরিগুলোর বর্তমান অবস্থান কি, মালিকের অবস্থান কি, কে কোথায় আছে, এগুলো যদি আমরা সব ঠিক মতো দিতে পারি আমার মনে হয় আমরা কিছু কিছু করে ফ্যাক্টরি চালু করার চেষ্টা করব। তবে আমি মনে হয় সব চেষ্টা করলে সব ফ্যাক্টরি যে চালাতে পারবে তাও না, মালিক পক্ষর একটা প্রস্তুতির ব্যাপার আছে, বায়ারদের সঙ্গে তাদের যে নেগোসিয়েশন ক্যাপাবিলিটি তারও একটা ব্যাপার আছে। সব মিলে আমরা একটা যদি আমি মনে করি যে 60%, আমি যদি 10টা ফ্যাক্টরিকে চালু করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় 6টা ফ্যাক্টরি অবশ্যই চলবে, 60% ফ্যাক্টরি আমরা মনে হয় চালু করতে পারবো। আর বাকি 40% তারা ট্রাই করে হয়তো পারবে না। আমরা মনে করি যে অনেকগুলো ফ্যাক্টরি আছে তারা হয়তো তাদের ম্যানেজমেন্ট ক্যাপাসিটির প্রবলেম আছে, তাদের হয়তো বিজনেসের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে, অনেক ধরনের সমস্যা আছে। বন্ধ তো অনেক কারণে হয়, তবে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ফ্যাক্টরি বন্ধ করে না, সবাই অনেক টাকা পয়সা খরচ করে অনেক কিছু করে ফ্যাক্টরিগুলো তারা এস্টাবলিশ করেছে। তারপর এই ফ্যাক্টরিগুলো যখন বন্ধ হয় তখন নিশ্চয়ই এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যাতে সে পারলো না। তো এখন যদি এটা ওয়ার্কিং ক্যাপিটালের কারণে হোক বা যদি রানিং ক্যাপিটাল বা অন্যান্য ওয়ার্কিং ক্যাপিটাল ছাড়াও তো অনেক কারণে হচ্ছে, রাজনৈতিকভাবেও তো হচ্ছে অনেক কারখানা বন্ধ হয়েছে, রাজনৈতিক
বা এটা সত্য ঋণ কথা। খেলাপি এটা বা বিভিন্ন ইস্যুতেই কিন্তু এই যে কারখানাগুলো বন্ধ হয়েছে। এটা সত্য কথা, আপনি ঠিক কথাই বলেছেন যে রাজনৈতিক কারণে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে বা কিছু আছে, আবার আহ, উম, আহ, টাকা পয়সা নিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল সংকটের কারণেও হয়েছে। ব্যবসা বাণিজ্যের অবস্থা, বৈশ্বিক বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। আমরা দেখেছি ইউক্রেন যুদ্ধ, এই ইসরায়েল, গাজা, তারপর ইরান আমেরিকার যুদ্ধ, সব মিলায় কিন্তু যুদ্ধের পরিস্থিতি একটা নেতিবাচক ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরো বৈশ্বিকভাবে এটা এফেক্ট হচ্ছে। সেই কারণে আমাদের যে কাস্টমাররা, এন্ড কাস্টমার যাদেরকে আমরা বলি, এন্ড কাস্টমাররা কিন্তু এখন তাদের বাইং প্যাটার্ন চেঞ্জ করেছে। তারা এখন আর আগের মতো 10টা প্যান্ট কিনে না বছরে, এখন তারা 6টা প্যান্ট কিনবে, 5টা প্যান্ট কিনবে। তাদের কিন্তু বাইং প্যাটার্নটা চেঞ্জ হয়ে অর্ধেকে চলে আসছে। এই কারণে যে ডিমান্ডটা যেটা আছে আমাদের গার্মেন্টসের, যে ডিমান্ডটা কমে গেছে, বৈশ্বিকভাবে ডিমান্ডটা কমে গেছে। তো এর মাঝে আমাদের আমাদের নিজস্ব বাংলাদেশে কিছু বাস্তবতা আছে। বেশ কিছু ফ্যাক্টরি আমাদের বিভিন্ন কারণে ফ্যাক্টরিগুলো উচ্চ সুদ হার, এই যেটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে আর কি। 12 থেকে 14% ইন্টারেস্ট নিয়ে অনেকগুলো ফ্যাক্টরি পারছে না। তারপরে হচ্ছে যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকট কিন্তু আমাদের ইন্ডিয়াতে, কিন্তু ওদের যতই সংকট থাকুক, বৈশ্বিক যতই সংকট থাকুক, ইন্ডিয়া কিন্তু খুব ভালোই চালাচ্ছে। ইন্ডিয়া ইজ মেকিং ভেরি গুড, এবং সরকার যে প্রণোদনা দিচ্ছে, তারপরে ইন্ডিয়ার যে টাকার অবমূল্যায়ন হচ্ছে, ইন্ডিয়ান রুপিসের অবমূল্যায়ন হচ্ছে, এটা সবগুলো কিন্তু ব্যবসার জন্য ইতিবাচক ইতিবাচক এই জিনিসগুলো। এই কারণে ইন্ডিয়া কিন্তু প্রতিযোগিতায় অনেক সক্ষমতা দেখাচ্ছে, এবং আহ, কিছু অর্ডার, আমি বলবো না যে বেশ কিছু, বাট কিছু অর্ডার ইন্ডিয়াতে অবশ্যই ট্রান্সফার হয়ে গেছে, ইন্ডিয়াতে চলে গেছে। আর এদিকে ভিয়েতনাম আছে আমাদের প্রতিযোগী, আরেকটা প্রতিযোগী দেশ ভিয়েতনাম, তারাও কিন্তু প্রচুর সফলতা দেখাচ্ছে। বৈশ্বিক এত সংকট থাকা পরেও ভিয়েতনাম কিন্তু ভালো সফলতা দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের শেখার আছে, ভিয়েতনাম থেকে কিন্তু আমাদের শেখার আছে তারা কিভাবে আহ, তারা আমেরিকান মার্কেটে তারা এখন নাম্বার 1, আমরা কিন্তু নাম্বার 2 আমেরিকান মার্কেটে। আমরা ওয়ার্ল্ড মার্কেটে আমরা নাম্বার 2 ঠিক আছে, কিন্তু আমেরিকান মার্কেটে ভিয়েতনাম কিন্তু অনেক সফলতা দেখাচ্ছে। সো আমরা যেটা দেখতে চাচ্ছি যে এই যে সরকারের যে এই প্রণোদনা যেটা আসলো, এটা খুব সময় উপযোগী। এই কারণে আমি বললাম যে এই যে আমরা যে ব্যবসা আমাদের যে একটু খারাপ সময় যাচ্ছে, হ্যাঁ, বৈশ্বিক জিনিসটা খারাপ, তো এর মধ্যে এই প্রণোদনা, এই 60,000 কোটি টাকা, এটা অনেক বড় একটা জিনিস। আমরা এর মধ্যে আমরা গার্মেন্টস সেক্টর, এখানে আমরা কিছু অংশ অবশ্যই পাবো। সবচেয়ে বড় জিনিস আমরা যেটা দেখছি যে কর্মসংস্থান হবে। আমরা সব মিলে আমরা প্রায় 25 লক্ষ আহ, নতুন শ্রমিক বা আমাদের এখানে পাবো। আমরা 25, মনে জি। করি যে আমরা যদি 25 লক্ষ, দুই প্রায় 2.5 মিলিয়ন, হ্যাঁ, জি। 25 লক্ষ বৃদ্ধি পাবে আমরা আশা করছি। আমরা আশা করছি এই প্রণোদনা যদি সফলভাবে বাস্তবায়ন হয়, তাহলে আমাদের 25 লক্ষ কর্মসংস্থান বৃদ্ধি পাবে, হুইচ ইজ আ ভেরি বিগ একটা জাম্প। এখন কিন্তু আমাদের বাংলাদেশে সর্বমোট গার্মেন্টস সেক্টরে আছে 37 লক্ষ, আমাদের শ্রমিক আছে 37 লক্ষ। তো এতে থেকে পুরো বাংলাদেশে যদি আমরা আরো 25 লক্ষ কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি একটা পাই। বিষয়, এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে এই প্রত্যাশা 25 লাখ কর্মসংস্থান হবে, এটা আসলে কতটা বাস্তবসম্মত মনে হচ্ছে আপনার কাছে? পুরো বাংলাদেশ মিলে এটা হতে পারে। এটা আসলে শুধুমাত্র তো গার্মেন্টস না, এটা তো কৃষি, আমাদের কৃষি খাতে যাবে, গ্রামীণ অর্থনীতিতে যাবে এই টাকাগুলো। তো ওগুলো কিন্তু আমাদের দেশে ভালো রকম একটা গ্রামীণ অর্থনীতি কিন্তু ধসে পড়েছে, একেবারেই খারাপ অবস্থা। কৃষি খাতটা একেবারে মানে তাদের টাকার সংকটে বা তেলের ডিজেলের দাম বেড়ে যাওয়া, বিভিন্ন কারণে তাদের কিন্তু খুব খারাপ হচ্ছে, সেচ প্রকল্প চালাতে পারছে না তারা। এই কারণে কৃষি খাতটা আমাদের ভালোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা যদি এই টাকাগুলো যদি আসতে পারে কৃষি খাতে এবং গ্রামীণ অর্থনীতি যোগ হয়, সেখানেও কিন্তু প্রচুর নতুন কর্মসংস্থান হবে। গার্মেন্টসে তো অবশ্যই যদি আমরা ফ্যাক্টরিগুলো চালাতে পারি, তাহলে এক একটা গার্মেন্টসে মোটামুটি 1200 থেকে 2000 করে ফ্যাক্টরি ওয়ার্কার থাকে। আমরা যদি বেশ কিছু কারখানা আমরা মনে করি যে বন্ধ হয়ে গেছে খুব রিসেন্টলি, পলিটিক্যাল কারণে যেগুলো বন্ধ হয়েছে, সেগুলো খুব দ্রুত চালানো সম্ভব হবে। এবং আমি মনে করি যে আমাদের খাতে গার্মেন্টসটাতে একটা ভালো ভালো একটা ফল আমরা পাবো। অন্যান্য খাতে ফল পাওয়া, সেটা ঠিক আমাদের আরএমজির মতো অতটা অর্গানাইজ যদি হতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই অন্য খাতেও সেটা হবে। তাতে নির্ভর করে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলো সঠিকভাবে পরিচালনা করা, টাকাগুলো যেন কারেক্ট জায়গায় যায়, এই টাকাগুলো যেন আবার অপচয় না হয়, এগুলো যদি একটু আমরা দৃষ্টি দিতে পারি, তাহলে আমার মনে হয় আমরা গ্রামীণ এবং অন্যান্য জায়গায়ও কিন্তু ভালো একটা ফল পাবো। জি, আপনি আর যেহেতু আমরা এই যে টাকাগুলো হচ্ছে সঠিকভাবে বন্টন করা হয়, সেটা নিয়ে কথা তুলেছেন, তো এই বিষয়ে যদি একটু জানতে চাই যে এই যে প্রণোদনার যে টাকাটা, সেটা সেটা আসলে বন্টন প্রক্রিয়া কতটা সহজ হবে মনে হচ্ছে আপনার, বা রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে? এটাকে রাজনৈতিক প্রভাব, রাজনীতি তো এখানে আসবার আসবার কোনো চান্সই নেই। আমার মনে হয় না এখানে রাজনীতি এখন আসবে। রাজনৈতিক চাপ বা যেটা ছিল আগের সরকারে ছিল,
আগের সময় ছিল, সেই জিনিসটা এখন আমরা দেখছি না। আমরা মনে করি যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এখন আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে আমরা কাজ করতে পারছি, এবং এভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে অবশ্যই হবে। এবং টাকার যে কন্ট্রোলটা, আমি বলছি কন্ট্রোলটা ব্যাংকের হাতে থাকবে। যেমন ধরেন বেতন দেওয়া, বেতন দিতে হলে তারা কিন্তু সব গার্মেন্টস ফ্যাক্টরি মালিককে টাকাটা দিবে না, টাকাটা দিবে ডাইরেক্ট শ্রমিকদেরকে। যেটা আমরা এখন বর্তমানে আমরা অন্যান্য যেসব পয়সা যখন গভর্নমেন্ট থেকে পাই, এটা কিন্তু গভর্নমেন্ট ডাইরেক্ট শ্রমিকদের হাতে দিচ্ছে, ডাইরেক্ট বিকাশের মাধ্যমে বা যেভাবে হোক শ্রমিকদের হাতে টাকাটা চলে যাচ্ছে, যেন মালিকের হাতে না যায় এই টাকাটা, মানে বেতনের টাকাটা। এইভাবে কন্ট্রোল করে করে যদি টাকাটা রিলিজ করা হয় বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু টাকাটার মানে সদ্ব্যবহার হবে চমৎকারভাবে। এবং মানে মনিটরিং রাখতে হবে সব সময়, যদি টাকাটা যদি মনিটরিং থাকে এবং মালিক পক্ষ তারা ক্যাপাবল কিনা, তারা টাকাটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে কিনা, এই সমস্ত ইনভেস্টিগেশন করে রাইট ওয়েতে টাকাটা হ্যান্ডেল করতে হবে এবং দিতে হবে মালিকদেরকে টাকাটা, সো দ্যাট মানে আমরা টাকাটাকে আমরা সবাই মিলে কারেক্ট কাজে লাগাতে পারি। এই টাকাটা যেন কোনোভাবেই, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টাকা, এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা তহবিল আমাদেরকে দেওয়া হচ্ছে, যেখানে আমরা আমাদের নিজেদেরকে আবার গুছিয়ে নেব, সেখানে এই টাকাটা অপচয় হওয়াটা সবচেয়ে দুঃখজনক হবে। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের ব্যাংকগুলো অত্যন্ত শক্তভাবে এই টাকাটা হ্যান্ডেল করতে হবে এবং গ্র্যাজুয়ালি টাকাটা দিতে হবে, এবং মালিকের সক্ষমতা অনুযায়ী মালিক যেভাবে তার পারফরমেন্স দেখাবে গ্র্যাজুয়ালি টাকাগুলো রিলিজ হবে। জি, এ বিষয়ে আরো আলোচনায় ফিরবো, তবে একটি ব্রেকের পরে। জি জি দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বিজিএম এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায়। জি, আচ্ছা, ভারত আরেকটা বিষয় নিয়ে কথা বলতে, বিরতির আগে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। সেক্ষেত্রে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে ভারতে যে রুপির দাম কমছে, এরা আসলে সেক্ষেত্রে রপ্তানিতে আলাদা কোনো ফ্যাসিলিটিস পাচ্ছে কিনা? ভারতের যে রুপির ভ্যালু কমছে এবং এটা রেকর্ড পরিমাণ কমেছে অলরেডি, এটা কিন্তু ইটসেলফ ইজ আ এক্সপোর্ট ইনসেন্টিভ। কারণ আমি যদি এক্সপোর্টার হই এবং আমার রুপি যদি ভ্যালুটা কমে যায়, তাহলে কিন্তু আমি অনেক ভালো একটা কাজ করতে পারবো। আমার ব্যবসার জন্য এটা একটা পজিটিভ ইয়ে। যেমন বাংলাদেশের টাকা যদি ডিভ্যালু হয়, আমরা কিন্তু ব্যবসায়ীরা পজিটিভ এটা ইম্প্যাক্ট হয়। আমি কিন্তু ডলার, যেই $10 আমি যদি আগে পেতাম 100 টাকা, এখন $10 পাবো 120 টাকা, এরকম আর কি। আমার ইনকামটা বেড়ে যাচ্ছে, তার মানে আমি ডিভ্যালুয়েশনটা আমাকে পজিটিভলি হেল্প করছে। তো ইন্ডিয়ার গভর্নমেন্ট তো যেভাবে ইনসেন্টিভ প্যাকেজ তাদের দিচ্ছে ইন্ডিয়াতে, এটা কিন্তু এটা সত্যি, মানে এটা শিক্ষা, বাংলাদেশের জন্য একটা শিক্ষণীয় একটা জিনিস আর কি, যে ব্যবসার ডাইভার্ট হচ্ছে ইন্ডিয়াতে কিভাবে হচ্ছে। গভর্নমেন্টের যে প্রচুর পরিমাণে প্রণোদনা দিচ্ছে, বিভিন্ন খাতে প্রণোদনা, ইভেন তাদের কোনো স্টেটে তাদের ইভেন বেতনের একটা অংশ তারা কিন্তু গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে। মানে এটা কি পরিমাণ পজিটিভ ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর আরএমজিটা কেন সবাই একটু প্রায়োরিটি দেয়? আরএমজিকে প্রায়োরিটি দেয় বিকজ এখানে কর্মসংস্থান, হিউজ কর্মসংস্থান হচ্ছে। একটা দেশের নির্বাচিত সরকারের জন্য যেখানে যেই সেক্টরে কর্মসংস্থান বেশি, সেই জায়গায় গভর্নমেন্ট ন্যাচারালি সাপোর্টটা দিবে। তবে ইন্ডিয়া খুব সুন্দরভাবে করছে এবং ইন্ডিয়া কিন্তু এর ফলো পাচ্ছে, ইন্ডিয়ার দিকে ব্যবসা যাচ্ছে প্রচুর, তাদের পজিটিভ, তাদের ব্যবসাগুলো বাড়ছে আর কি। সো যেটা অবস্থা যেটা হচ্ছে, আমেরিকাতে মোটামুটি এখন মার্কেট ফিরে আসছে আবার, কিন্তু ইউরোপ ইজ ভেরি স্লো। ইউরোপে কিন্তু ব্যবসায়িক এটা কিন্তু অনেক স্লো হয়ে গেছে। সো যেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে যে ইউরোপের ব্যবসা আমরা কিন্তু বেশ ভালো একটা সুবিধা করতে পারছি না। শুধু বৈশ্বিকভাবে যে ইফেক্ট ইউরোপে পড়ছে, সেটার এফেক্ট কিন্তু বাংলাদেশ সহ সবার উপরে পড়ছে, কিন্তু আমরা বাংলাদেশে একটু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এক্ষেত্রে তারা অন্যায্য বাণিজ্য সুবিধা নিচ্ছে কিনা? ন্যায্য বা অন্যায্য বাণিজ্য, এটা অবশ্য আমি বলতে ইয়ে হয়, জানা আমরা যদি ব্যবসা ধরতে না পারি, তাহলে এটা আমাদেরই ফল্ট হইতে হবে আর কি, মানে আমাদেরই ফল্ট হবে। আমাদের টাকা, আমি মনে করি যে আমাদের টাকার কিন্তু ডিভ্যালুয়েশন দরকার, আমাদের ব্যবসা সক্ষমতা ধরে রাখার জন্য টাকার কিন্তু ডিভ্যালুয়েশন দরকার। তাহলে কিন্তু আমরা মোটামুটি, গভর্নমেন্ট আমাদের যে প্রণোদনা দিচ্ছে, এই জন্য সরকারকে আমরা অনেক বড়ভাবে ধন্যবাদ জানাচ্ছি, যে প্রণোদনা এবং এত সুন্দরভাবে টাইমলি তারা প্রণোদনা দিচ্ছে, এবং আমাদের সেক্টরটা মোটামুটিভাবে আমি মনে করি যে এখন গুছিয়ে উঠতে পারবো আমরা। এবং স্পেশালি এই 60,000 কোটি যেটা ডিক্লারেশন হয়েছে, এটাকে আমরা পূর্ণাঙ্গভাবে কাজে লাগাবার জন্য আমাদের সেক্টর পুরোপুরিভাবে রেডি। আমি মনে করি যে আমরা এই স্পেশাল গভর্নমেন্ট যে আমাদের সুবিধাটা দিল, এটাকে আমরা কাজে লাগাতে পারবো।
জি, সেটা যদি আমরা একটু শুনতে চাই যে আপনারা আসলে কাজে লাগাতে কি ধরনের পরিকল্পনা নিচ্ছেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে। আমরা প্রাথমিকভাবে আমরা যেটা করছি যে আমাদের আইডেন্টিফাই করছি যে কোন ফ্যাক্টরিগুলো আসলে এই নতুনভাবে যে কোন ফ্যাক্টরি এদের অবস্থা খুব খারাপ, মানে যারা বন্ধ হয়ে যাচ্ছে, এদেরকে যদি আমরা আমরা অলরেডি করেছি, এদেরকে যদি আমরা আইডেন্টিফাই ঠিক মতো করে এদেরকে যদি আমরা টাকা পয়সা দিতে পারি যেন এরা বন্ধ না হোক, এটা যেন বন্ধ হয়ে গেলে কিন্তু আবার এটা চালানো অনেক কঠিন। তো এই ফ্যাক্টরিগুলো যারা একদম শেষ পর্যায়ে বন্ধ হয়ে যাচ্ছে প্রায়, ওদেরকে আমরা আইডেন্টিফাই করেছি এবং ওই ফ্যাক্টরিগুলোকে চালু করা হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। এরপরে সেকেন্ডারি হচ্ছে গত 2-3 বছরে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, স্পেশালি আমাদের রাজনৈতিক কারণে যেসব ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে সেগুলো কিন্তু চালু করা অনেক সহজ হবে, কারণ ফ্যাক্টরিগুলো সব ঠিকই আছে, শুধুমাত্র রাজনৈতিক কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, টাকার অভাবে বা অন্য কোনো অভাবে না। তো ওই ফ্যাক্টরিগুলোকে সেকেন্ডারি ইয়েতে যদি চালু করা যায়, আর তারপরে হচ্ছে সত্যিকার ভাবে যে ফ্যাক্টরিগুলো খারাপ অবস্থা, যারা ব্যবসায়িকভাবে সফল না, তারা ব্যবসা ভালো বোঝেন না, এরকম অনেক মালিক আছেন যারা ভালো ব্যবসা বোঝেন না, সেখানে মালিকানা পরিবর্তন করে হলেও কিন্তু ওই ফ্যাক্টরিগুলো চালু করা দরকার। এই ফ্যাক্টরিগুলো যেটা বলছিলেন যে বন্ধ কারখানা এবং যে কোম্পানিগুলো অর্থনৈতিকভাবে সংকটে আছে, তাদের সংখ্যাটা বা তাদের হিসেবটা কি আপনাদের কাছে আছে? একটা রাফ হিসাব আছে, তবে এই মুহূর্তে আমি আপনাকে সেটা শেয়ার করতে পারবো না, এটা আমার কাছে নাই। তো এর একটা রাফ ক্যালকুলেশন আমরা করছি, এটা কিছু সংখ্যা আছে, খুব বেশি বড় সংখ্যা না, বাট বড় সংখ্যার ফ্যাক্টরি কিন্তু আগেই বন্ধ হয়ে গেছে, 3-4 বছর আগের থেকে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, সেগুলো চালু করা কিন্তু মনে হয় বেশ একটু ডিফিকাল্ট হবে। ইভেন অনেকগুলো ফ্যাক্টরি আছে যেটা 7 বছর, 8 বছর, 10 বছর আগে বন্ধ হয়েছে, সেটা কিন্তু আমার মনে হয় আর পরিবর্তনযোগ্য না, ওগুলোকে চালু করা কঠিন, ওটা অনেক কঠিন, ওগুলো মালিক পক্ষে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু ট্রাই করছি, সমস্ত মালিকদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, মালিকরা কে কোথায় আছেন, ওনাদের ফ্যাক্টরি চালাবার ইচ্ছা আছে কিনা, অনেকগুলো জিনিস আছে, এগুলো কিন্তু তারা কিন্তু ফ্যাক্টরি চালাতে ইচ্ছা করতে হবে, তাহলে কিন্তু আমরা জোর করে তো চাপিয়ে দেওয়া যাবে না তাদেরকে। তো তারা যদি মনে করে যে তারা ওয়ার্কিং ক্যাপিটাল সহ অন্যান্য বেনিফিট এবং ব্যাংকিং সহায়তা এবং সরকারের নীতি সহায়তা তারা যদি চালাতে পারে, তাহলে ডেফিনেটলি দে আর ওয়েলকাম, এবং আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তবে আমরা আইডেন্টিফাই করেছি, অনেকগুলো ফ্যাক্টরি আমরা আইডেন্টিফাই করেছি, সংখ্যাটা আপনার সাথে এই মুহূর্তে শেয়ার না করতে পারলেও আমরা ওই সংখ্যাগুলোকে আইডেন্টিফাই করেছি, এবং আমরা ওই ফ্যাক্টরিগুলোকে আমরা অলরেডি তাদেরকে আহ্বান জানাচ্ছি, তাদের ডকুমেন্ট নিয়ে তারা যেন এগিয়ে আসে। তারা কিন্তু অলরেডি সায় দিচ্ছে, অনেকগুলো ফ্যাক্টরি তারা সায় দিচ্ছে, এবং তারা যদি সায় দেয় আমার মনে হয় সবচেয়ে পজিটিভ হচ্ছে সেটা, তারা নিজেরা, আমরা কিন্তু কাউকে জোর করে এসে ফ্যাক্টরি চালান এটা আমরা বলতে পারবো না, এটা তারা নিজেরাই চালাতে হবে। আমরা শেষের দিকে চলে এসেছি, একটু ছোট্ট করে জানতে চাইবো যে বেক্সিমকো এবং নাসা গ্রুপ কি এর আওতায় আছে কিনা? বেক্সিমকো এবং নাসা এটা কিন্তু পুরোটাই একেবারে পলিটিক্যাল ব্যাপার, যেটা আপনি বলছিলেন একটু আগে, পলিটিক্যাল ব্যাপার। তো এখানে ফ্যাক্টরিগুলোর সাইজ অনেক বড়, এটাকে চালু করা এবং করা, মানে নাসা তো কিছুদিন আগেও চলছিল, কিছুদিন আগ পর্যন্ত চলছিল, কিন্তু তাদের বেতন দিতে না পারার কারণে আস্তে আস্তে তারা বন্ধ হয়ে গেছে নাসা কিন্তু অনেক বড়, বেক্সিমকো আরো বড়। সো এত বড় প্রতিষ্ঠানগুলো আমাদের যদি ইমিডিয়েটলি আমরা এই দুটো জিনিস যদি চালু করতে পারি, তাহলে কর্মসংস্থান হবে প্রচুর। বেক্সিমকোতে যখন পূর্ণাঙ্গভাবে প্রোডাকশন হচ্ছিল, সম্ভবত বেক্সিমকোতে 40,000-এর উপরে শ্রমিক ছিল বেক্সিমকোতে, আর নাসাতে সম্ভবত 22,000-24,000 শ্রমিক। তো এটা কিন্তু একটা বড় সংখ্যা। এই দুইটা গ্রুপ যদি আমরা চালু করতে পারি, এটা সরকার, গভর্নমেন্ট উইল টেক ডিসিশন, গভর্নমেন্ট তারা সিদ্ধান্ত নেবেন কিভাবে পলিটিক্যালি এই জিনিসটাকে সলভ করা যায়। এটাকে যদি না হয়, তাহলে এটা ইভেন বেসরকারি ইয়েতে যদি আমাদের কারোর কাছে বিক্রি করে দেয়, সেটাও কিন্তু একটা খারাপ সিদ্ধান্ত না। যদি কেউ ইন্টারেস্টেড থাকে, ভাগে ভাগে ছোট ছোট ভাগ করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাগ করে বিভিন্ন জায়গায় যদি দিয়ে দিতে পারে, ইভেন বিদেশি কেউ যদি ইন্টারেস্টেড থাকে, কারণ বেক্সিমকো কিন্তু খুবই অর্গানাইজ, দেখতে খুব সুন্দর একটা ফ্যাক্টরি, প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু কোয়াইট অর্গানাইজ, সেগুলো যদি আমরা বিদেশি মালিকানা যদি আমরা দিতে পারি, সেটাও কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট হবে, বিদেশিরা আসলে সেটাও একটা ইনভেস্টমেন্ট হবে আমাদের দেশে। তো এই দুটো ফ্যাক্টরির ব্যাপারে আমি সরকারকে আহ্বান জানাবো যে নাসা এবং বেক্সিমকো খুব দ্রুত সিদ্ধান্ত, অনেকদিন অলরেডি পার হয়ে গেছে বেক্সিমকোর ক্ষেত্রে, নাসা খুব রিসেন্টলি বন্ধ হয়েছে, এই দুটোকে চালু করতে পারলে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রায় ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা তৈরি পোশাক শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিজিএম এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।